আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি হেনা আক্তার আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে সুস্থ রেখেছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য। এবং আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার অধ্যক্ষ মহোদয় এবং আমার ইনচার্জ স্যারকে, যিনি আমাকে পুনরায় সুযোগ করে দিয়েছেন আজকের এই ক্লাসটি নেওয়ার জন্য। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর ক্লাসটি নিব। আশা করি সবাই আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের গণিত ক্লাসটি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তোমরা ক্লাসটি সবাই শেয়ার করে দাও, সবাইকে জানানোর সুযোগ করে দাও যে কিছুক্ষণের মধ্যেই তোমাদের ক্লাসটি শুরু হবে। যারা এখনও যুক্ত হওনি তাদেরকে জানিয়ে দাও এবং তারা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও। তাহলে ক্লাস শুরু করার আগে আমি দেখে নিতে চাই কে কে আমার সাথে যুক্ত হয়েছো। তোমরা সবাই ক্লাসটি শেয়ার করে দাও যে ক্লাসটি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমি যেহেতু তোমাদের টিউটোরিয়ালের সিলেবাসটি খুব ছোট এবং তোমরা গত ক্লাসে দ্বিতীয় টিউটোরিয়ালের পড়াটুকু কমপ্লিট করে ফেলেছো, তাই আজকে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর থেকে এই ক্লাসটি নিব। তাহলে দেখো, বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের কিছু কথার অঙ্ক আছে, মানে সৃজনশীল কিছু কথার অঙ্ক আছে, সেগুলো আমি তোমাদেরকে আজকে করাবো। আমি প্রথমে আজকে 61 পৃষ্ঠারের দুটি অঙ্ক করাবো এবং সেই সাথে আমি 75 পৃষ্ঠারের দুটি অঙ্ক করাবো। তাহলে তোমরা সবাই বইয়ের 61 পৃষ্ঠা খুলে বসো, দেখো সেখানের কথার অঙ্কগুলো কি বলেছে। আসো আমরা সেই অঙ্কগুলো এখন করি। দেখো, 61 পৃষ্ঠায় দুটি অঙ্ক আছে সিলেবাসে। সেখানে প্রথম অঙ্কটি হচ্ছে, রাজুর বাবা একদিনে 72 ঘন্টা কাজ করেন। যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? এটা কি? এটা হচ্ছে একটা গুণের অঙ্ক। সেখানে বলেছে কি, রাজুর বাবা একদিনে কাজ করে কয় ঘন্টা? একদিনে কাজ করে হচ্ছে 12 ঘন্টা। তাহলে তিনি যদি 3 দিন কাজ করেন, অর্থাৎ একদিন কাজ করেন 12 ঘন্টা, তাহলে 3 দিন কাজ করেন, এটা কি হবে? এটা হচ্ছে গুণ হবে। তাহলে তিনি যদি 3 দিন কাজ করেন তাহলে মোট কত ঘন্টা তিনি কাজ করবেন? তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। দেখো, উত্তরটা হবে, আমরা এভাবে লিখব, একদিনে কাজ করেন কত ঘন্টা? একদিনে কাজ করেন, হ্যাঁ ঠিক বলেছো, একদিন কাজ করে 12 ঘন্টা। একদিন কাজ করেন 12 ঘন্টা। তাহলে কি বের করব? 3 দিন। তিনি মোট 3 দিন কয় ঘন্টা কাজ করেন? তাহলে 3 দিন কাজ করেন, নিচে লিখব 3 দিন কাজ করেন, তাহলে আমরা 12কে 3 দিয়ে গুণ দিব। 12 গুণ হচ্ছে 3, 3 ঘন্টা। তোমরা যদি পুরোটা না লিখতে চাও তাহলে তোমরা জাস্ট এইভাবে দুটা করে দাগ দিয়ে দিলেও হবে, নিচে নিচে দুটা দাগ দিয়ে দিলেও হবে। এখানে দুটা দাগ দিয়ে বোঝাচ্ছে যে একই কথা লিখেছো, কিন্তু তোমরা যদি পুরো কথাটা এইভাবে তুলে লিখো তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে আসো আমরা এখন গুণ করি।
গুণটা আমরা এভাবে করি। তোমরা যদি এইভাবে লম্বালম্বি করে গুণ করতে না পারো তাহলে সেটাকে হচ্ছে ভেঙে করবে। ভেঙে কিভাবে করবে দেখো, 12 নিচে 3 দিয়ে গুণ করবে। এখন আমরা 2 এর নামটা পড়ি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে কত? হ্যাঁ ঠিক বলেছো, 3 দুগুণে 6। আর 3 একে কত হয়? 3 একে হয় 3। তাহলে 3 12 কত হয়? আচ্ছা একটু বড় করে লিখি, দেখো 12 গুণ হচ্ছে 3। যদি তোমরা ওভাবে না পারো তাহলে আসো নামটা পড়ি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 3 দুগুণে 6। আর হচ্ছে 3 একে কত হয়? হ্যাঁ 3 একে হয় 3। তাহলে কত হয়? 36 ঘন্টা। এটা আমরা মুছে ফেলছি। তাহলে উত্তর কি হবে? তিনি কত ঘন্টা কাজ করেন? তিনি মোট 12 ঘন্টা কাজ করেন। এটা আমরা এখন লিখব। উত্তর হচ্ছে 36 ঘন্টা। ঘন্টা কাজ করেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই এই অঙ্কটা তাড়াতাড়ি করে তুলে নাও। এরপরে হচ্ছে আমরা আরো বাকি দুটো অঙ্ক করব। তোমরা সবাই তুলে নাও অঙ্কটা ঝটপট করে, এবং দেখি কে কে আমার সাথে যুক্ত হয়েছো। উত্তর হচ্ছে 36 ঘন্টা। আচ্ছা আসো এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করি। এটাও হচ্ছে 61 পৃষ্ঠার 2 নম্বরের অঙ্ক। দেখো কি বলেছে, রহিম 3টি রূপকথার বই কিনতে চায়। তাহলে রহিম কয়টি রূপকথার বই কিনতে চায়? রহিম হচ্ছে 3টি রূপকথার বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য হচ্ছে 30 টাকা। প্রতিটি বইয়ের মূল্য কত? 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? এটাও কি হচ্ছে গুণ হবে। একটি বইয়ের মূল্য যদি 30 টাকা হয় তাহলে 3টি বই কিনতে তার কত টাকা লাগবে এটা হচ্ছে আমরা এখন গুণ করে বের করব। তাহলে দেখো আমরা কিভাবে করব। আমরা এভাবে লিখব, একটি বইয়ের দাম কত? 30 টাকা। একটি বইয়ের দাম, তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও। আচ্ছা একটু বড় করে লিখি। একটি বইয়ের দাম কত? একটি বইয়ের দাম হ্যাঁ 30 টাকা। 30 টাকা। তাহলে রহিম কয়টি বই কিনতে চায়? রহিম হচ্ছে 3টি বই কিনতে চায়। তাহলে 3টি বইয়ের দাম আমরা এখন গুণ করে বের করব। তিরিশকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো এই গুণটাও হচ্ছে আমরা এভাবে লিখে লিখে করি। দেখো 30 গুণ হচ্ছে 3। গুণের ক্ষেত্রে আমরা কি জানি, কোনো কিছুকে যখন শূন্য দিয়ে গুণ করা হয় তখন তার ফলাফল কি হয়? শূন্য হয়। যত বড় সংখ্যাই হোক না কেন তুমি যদি শূন্য দিয়ে সেটাকে গুণ দাও তাহলে সেটার মান কি হবে? শূন্য হবে। তাহলে আমরা 3কে শূন্য দিয়ে গুণ করলে কি বসছে? এখানে শূন্য বসছে। আর 3-এর নাম তো পড়ো। প্রথমে এটা দিয়ে আমরা গুণ করলাম, এরপর 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 9 হয়। 3 3 কত? হ্যাঁ ঠিক বলেছো 9।
তাহলে কত হচ্ছে দাম? 90 টাকা। তার মানে তিনটা বইয়ের দাম কত হচ্ছে? তিনটা বইয়ের দাম হচ্ছে 90 টাকা। একটি বইয়ের দাম যদি 30 টাকা হয় তাহলে তিনটা বইয়ের দাম হচ্ছে কত? 30 টাকা। তাহলে দেখো আমরা উত্তরটা লিখি। উত্তর তার কত টাকা লাগবে? উত্তর হচ্ছে 90 টাকা লাগবে। কত টাকা লাগবে? 90 টাকা লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা অঙ্কটা তাড়াতাড়ি তুলে নাও, তারপরে আমরা 75 পৃষ্ঠার দুটো অঙ্ক করব। সবাই তুলে নাও ঝটপট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি মুছে দিয়ে 75 পৃষ্ঠার অঙ্কটা শুরু করছি। তোমরা সবাই 75 পৃষ্ঠা বের করো। পঁচাত্তর পৃষ্ঠারে দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে যোগ এবং তারপরে হচ্ছে কি বিয়োগ। মানে আমরা দুই ধাপে হচ্ছে অঙ্কটা করব। দেখো 75 পৃষ্ঠায় কি বলেছে? ইভা 32 টাকায় এক হালি ডিম, 30 টাকায় এক প্যাকেট চানাচুর এবং 6 টাকায় কিছু বিস্কিট কিনলো। তাহলে ইভা কয়টি জিনিস কিনলো? ইভা হচ্ছে 3টি জিনিস কিনলো। প্রথমে সে 32 টাকা দিয়ে এক হালি ডিম কিনেছে, এর পরবর্তীতে সে 30 টাকা দিয়ে এক প্যাকেট চানাচুর কিনেছে এবং সে 6 টাকা দিয়ে কিছু বিস্কিট কিনেছে। 30 টাকা চানাচুর কিনলো এবং 6 টাকায় কিছু বিস্কিট কিনলো। তাহলে সে মোট কত টাকা খরচ করলো? আমরা এখন সবগুলো টাকা যদি যোগ করি তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাব যে সে বাজারে মোট কত টাকা খরচ করলো। তাহলে চলো আমরা অঙ্কটা এখন শুরু করি। দেখো আমরা এভাবে লিখব উত্তর দিয়ে। এটা হচ্ছে 3 নাম্বারের, ঠিক আছে? 3 নাম্বারের উত্তরটা যে ডিম কিনলো, এভাবে লিখব ডিম কিনলো কত টাকা দিয়ে? 30 টাকায়। ডিম কিনলো 30 টাকার। তারপর হচ্ছে ডিম কিনলো 32 টাকার, সরি ডিম কিনলো হচ্ছে 32 টাকার। আর হচ্ছে চানাচুর কিনলো কত? 30 টাকায়। চানাচুর কিনলো 30 টাকার। তোমাদেরকে যেটা প্রথমেই বললাম, তোমরা যদি নিচে নিচে দুটো করে দাগ দিয়ে যদি ভাবে লিখতে চাও তাহলেও হবে, ঠিক আছে? কিন্তু আমি এখন পুরো কথাটা তুলে তারপর তোমাদের শেখাচ্ছি। এবং বিস্কিট কিনলো কয় টাকার? 6 টাকায়। বিস্কুট কিনলো 6 টাকার। তার মানে সে মোট কত টাকা খরচ করলো? এটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা জানতে পারবো যে সে মোট কত টাকা বাজারে খরচ করেছে। তাহলে দেখো, সুতরাং মোট খরচ করলো তাহলে দেখো কিভাবে আমরা যোগটা করব? নিচে নিচে যোগ করব। 32, এই যে 2 0 আর এই 6টা হচ্ছে কি এই নিচ বরাবর, ঠিক আছে? এই নিচ বরাবর তোমাদেরকে সেভাবে লিখে দেখাই।
এই 6টা হচ্ছে শূন্যের নিচে, তাহলে 2 আর 0 মিলে কত হয়? 2 হয়। তার সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত হয়? 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তাহলে 2 আর 6 যোগ করলে হয় 8। আর এখানে হচ্ছে 3 আর 3, 3 আর 3 যোগ করলে কত হয়? 3, 4, 5, 6। টাকার। তাহলে দেখো, ডিম কিনলো 32 টাকা, চানাচুর কিনলো 30 টাকা এবং বিস্কিট কিনলো হচ্ছে 6 টাকার। তাহলে সে মোট খরচ করলো কত টাকা? সে মোট খরচ করলো হচ্ছে 68 টাকা। হ্যাঁ, তাহলে উত্তর আমি লিখব, উত্তর সে বাজারে খরচ করলো 68 টাকা। আশা করি তোমরা সবাই যোগটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা হচ্ছে কমেন্টে জানাও, আমি সেটা আবার বুঝিয়ে দিব। তোমরা সবাই অঙ্কটি তাড়াতাড়ি তুলে ফেলো, এর পরবর্তীতে আমরা আরও একটি অঙ্ক করব। সবার নিশ্চয়ই তোলা হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা পরবর্তী 4 নম্বর অঙ্কটা দেখি। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে? রাজুর 16 টাকা ছিল। কত টাকা ছিল? রাজুর 16 টাকা ছিল এবং তার বাবা তাকে আরো 20 টাকা দিল। তার বাবা তাকে কত দিল? 20 টাকা। রাজুর কাছে ছিল 16 টাকা, তার বাবা তাকে দিল হচ্ছে কত? আরো 20 টাকা। তাহলে তোমার কাছে যদি কিছু টাকা থাকে এবং তোমাকে যদি তোমার বাবা পরবর্তীতে কিছু টাকা দেয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যোগ হবে। হ্যাঁ, এরপরে কি বলেছে? রাজু দোকানে গেল এবং 32 টাকা দিয়ে খাতা ও কলম কিনলো। তাহলে তার কাছে কত টাকা রইল? দেখো, অঙ্কটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে কি, তোমার কাছে কিছু টাকা ছিল, তারপর তোমার বাবা তোমাকে আরো টাকা দিয়েছে, তার মানে তোমার কাছে যোগ হয়ে টাকাটা হচ্ছে বেড়ে গেল। এরপরে সে কি করলো? 32 টাকা দিয়ে কিছু খাতা ও কলম কিনলো। তোমার কাছে যদি টাকা থাকে, এর পরবর্তীতে যদি তুমি সেটা খরচ করো, তাহলে সেটা কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো, সেটা হচ্ছে বিয়োগ হবে। রাজুর ক্ষেত্রেও হচ্ছে কি সেম, রাজুর কাছে টাকা ছিল, তাকে তার বাবা দিল, তার হচ্ছে মোট অনেক টাকা বেড়ে গেল এবং পরবর্তীতে সে এই মোট টাকাটা খাতা এবং কলম কেনায় খরচ করলো, মানে তার কাছ থেকে কিছু টাকা চলে গেল। পরবর্তীতে সেটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তাহলে প্রথমে যোগ হবে এবং পরবর্তীতে সেটা বিয়োগ হবে, মানে 2টা ভাগে অঙ্কটা বিভক্ত হবে। তাহলে চলো এখন আমরা দেখি। আমরা লিখব 4 নাম্বার দিয়ে উত্তর রাজুর ছিল কত টাকা ছিল? রাজুর 16 টাকা ছিল। হ্যাঁ, ঠিক বলেছো, 16 টাকা ছিল এবং তাকে তার বাবা কত টাকা দিল? তার বাবা দিল তাকে 20 টাকা। বাবা দিল কত টাকা দিল? বাবা 20 টাকা দিল। তাহলে আমরা এটা হচ্ছে যোগ করি, তাহলে কত হয়? 6 এর নিচে কি আছে? 0। 6 এর সাথে কিছু বসছে, যোগ করে 6টা হচ্ছে 6 রইল, আর 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? হ্যাঁ, 3 হয়। তাহলে 3 টাকা মানে 36 টাকা।
তাহলে এখানে হচ্ছে মোট কত, রাজুর কাছে মোট জমা রইল কত টাকা, 36 টাকা। প্রথমে তার কাছে ছিল 16 টাকা এবং পরবর্তীতে তার বাবা তাকে দিল আরও 20 টাকা, তাহলে তার মোট কত হলো, 36 টাকা হলো। 36 টাকা থেকে সে দোকানে গেল এবং 32 টাকা দিয়ে খাতা ও কলম কিনলো। তাহলে আমরা এখন নিচেই লিখি, খাতা ও কলম কিনলো, খাতা ও কলম কিনলো, খাতা ও কলম কিনলো কত টাকার, 32 টাকার। এখন এটা হচ্ছে আমরা বিয়োগ করব। তোমার কাছে যদি কিছু টাকা থাকে এবং তা থেকে যদি তুমি কিছু খরচ করো, সেটা কি হয়, সেটা বিয়োগ হয়। তাহলে দেখো 32, 6 থেকে 2 চলে গেলে কত থাকে, 6 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে, হ্যাঁ 4 থাকে। আর 3 থেকে 3 যদি চলে যায় তাহলে কি হয়, 0। 0 কি কখনো সামনে বসে, বিয়োগের ক্ষেত্রে বসে না। তাহলে 4 টাকা। তার কাছে কত টাকা রইল, সুতরাং তার কাছে রইল কত, 4 টাকা। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে যোগ করলাম, রাজুর ছিল, তারপর তার বাবা দিল 2 টাকা, একসাথে যোগ হলো, সে বাজারে গিয়ে খাতা এবং কলম কিনলো, কলম কেনার পর তার ওই টাকাটা হচ্ছে কি হচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা উত্তর লিখব 4 টাকা। তার কাছে কত টাকা রইল, নিচে লিখলে কি দেখা যাবে, পাশে লিখে দিই। উত্তরটা আমরা এখানে উপরে লিখে দিচ্ছি জায়গার জন্য। উত্তর হচ্ছে 4 টাকা থাকলো, 4 টাকা রইল। উত্তরটা হচ্ছে আমরা উপরে লিখে দিয়েছি জায়গার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 4টা অঙ্ক। এগুলো হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। তোমরা সবাই অঙ্কটা তুলে নাও, তারপরে হচ্ছে আমরা কিছু ছোট ছোট জ্যামিতি শিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কটা তুলে ফেলেছো। তাহলে আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য খুব ছোট ছোট 3টা জ্যামিতি আছে। একটা হচ্ছে কোণ কাকে বলে, একটা হচ্ছে ত্রিভুজ কাকে বলে এবং চতুর্ভুজ কাকে বলে। আজকে আমরা সেই ছোট ছোট 3টা জ্যামিতি শিখব। তাহলে আসো আমরা আবার বই খাতা নিয়ে বসে যাই জ্যামিতি শেখার জন্য। প্রথমেই হচ্ছে তোমাদের সিলেবাসে আছে কোণ কাকে বলে। আজকে আমরা তাহলে প্রথমে কোণ শিখব। দেখো কোণ 1 নাম্বার দিয়ে হচ্ছে আমরা কোণ শিখবো আজকে। আচ্ছা, কোণ কাকে বলে? কোনো সমতলে যখন দুটি রেখা পরস্পর একটি বিন্দুতে মিলিত হয় তাকে হচ্ছে কোণ বলে। অর্থাৎ সমতল বলতে কি বোঝাচ্ছে? কোনো ভূমি বলো বা খাতা বলো বা বোর্ড বলো, এটা কি সমান না? এই সমতলে হচ্ছে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হবে। যখন একটি বিন্দুতে মিলিত হয় এবং যে আকৃতি সৃষ্টি করে সেটাকেই হচ্ছে কোণ বলে। তাহলে আসো আমরা এখন লিখি।
সমতলে যখন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়। তখন তাকে কোণ বলে। তাহলে দেখো কি বললো, কোনো সমতলে যখন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হবে তাকে হচ্ছে কোণ বলে। তাহলে কোণের আকৃতিটা কি, চলো আমরা এখন দেখি। দেখো এটা হচ্ছে একটা সমতল জায়গা, বা তোমাদের খাতাটাও হচ্ছে কি সমান একটা জায়গা, সমতল। সেখানে হচ্ছে দুটি রেখা, দেখো এই হচ্ছে একটি রেখা, এই হচ্ছে একটি রেখা, এবং কি বলেছে দুটি রেখা, আরো একটি রেখা। দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হলো না, দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে। আর এখানেই হচ্ছে কি এই ও বিন্দুতে হচ্ছে কি হয়েছে, একটি কোণ উৎপন্ন হয়েছে। দুটি রেখা যখন পরস্পর একটি বিন্দুতে মিলিত হবে তখন তাকে কি বলে, কোণ বলে। কোণের বিভিন্ন রকমের আকৃতি হয়। দেখো আমরা আরো একটা আকৃতি দেখি কোণের। এই হচ্ছে একটি রেখা এবং আরো একটি রেখা এর উপর হচ্ছে মিলিত হলো। এই বিন্দুতে হচ্ছে দুটি রেখা পরস্পর কি হয়েছে, মিলিত হয়েছে। ও বিন্দুতে হচ্ছে দুটি রেখা পরস্পর মিলিত হয়েছে। তাহলে বিভিন্নভাবে হচ্ছে কোণ আঁকা যায়। যখন তোমরা আরো বড় ক্লাসে যাবে তখন কোণের বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে পারবে। আর এখন তোমাদের সংজ্ঞা আকারে আছে যে কোণ কাকে বলে, তখন তোমরা লিখবে কোনো সমতলে যখন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন তাকে কোণ বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আসো এখন আমরা দেখি ত্রিভুজ কাকে বলে। দুই নম্বরে তোমাদের হচ্ছে ত্রিভুজ। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। কোণ হচ্ছে কি দুটি রেখা দিয়ে, আর ত্রিভুজ হচ্ছে কি তিনটি রেখা দিয়ে। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। চলো আমরা সেটা এখন দেখি। ত্রিভুজ হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে এর আকৃতিটা। চলো আমরা কিছু কিছু আকৃতি দেখি। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। দেখো এর আকৃতিগুলো কেমন হয় ত্রিভুজের। এই হচ্ছে একটি রেখা, এই হচ্ছে আরো একটি রেখা, তাহলে দেখো এটাকে হচ্ছে ত্রিভুজ বলে। একটি রেখা, দুটি রেখা, তিনটি রেখা, তিনটি সরলরেখা দিয়ে এটাকে একটা আবদ্ধ ক্ষেত্র না, এই আবদ্ধ আকৃতিকে কি বলে, ত্রিভুজ বলে। দেখো আমরা আরো কিছু আকৃতি দেখি।
এটাও হচ্ছে কি একটি ত্রিভুজ। আরো একটি দেখি, এই সবগুলোই হচ্ছে কি ত্রিভুজের আকৃতি, মানে তিন রেখা দ্বারা তুমি যেটাই আঁকবে এরকম আবদ্ধ ক্ষেত্র সেটাই কি হবে, সেটাই ত্রিভুজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চতুর্ভুজ শিখব। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ ত্রিভুজে তোমরা যেমন দেখেছো তিনটি সরলরেখা দিয়ে আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে, আর চতুর্ভুজের ক্ষেত্রেও হচ্ছে কি সেম, এখানে হচ্ছে তিনটি আর চতুর্ভুজে হবে কি চারটি, মানে চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আসো আমরা সেটা এখন দেখি। ত্রিভুজ আর চতুর্ভুজ হচ্ছে একই রকম, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এখন চারটি রেখা দ্বারা যে কোনো আকৃতিকেই হচ্ছে আমরা চতুর্ভুজ বলবো। তাহলে দেখো আমরা কিছু আকৃতি দেখি। দেখো 1 2 3 4 চারটি রেখা দ্বারা এটা হচ্ছে কি একটা আবদ্ধ ক্ষেত্র, আর একেই হচ্ছে কি বলে চতুর্ভুজ বলে। আমরা আরো কিছু আকৃতি দেখি। দেখো এখানেও আমরা অন্যভাবে আঁকলাম, কিন্তু এখানেও কি চারটি সরলরেখা না, এই চারটি সরলরেখা দিয়ে এই আবদ্ধ আকৃতিকে কি বলবো আমরা চতুর্ভুজ বলবো। আমরা আরো একটা দেখি। দেখো আমরা বিভিন্ন রকমের আকৃতি আঁকলাম, সবই হচ্ছে চারটি রেখা দিয়ে এঁকেছি, আর এই চারটি রেখা দিয়ে আমরা যাই আঁকবো সেটাই হচ্ছে কি চতুর্ভুজ হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে যদি তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হয়, যদি বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাসটুকু এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।